তো আজকের এই ক্লাসে আমরা ২০২৬ সালের ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য পুলিশের বিগত বছরগুলোতে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল, সেখানে জিকে থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছিল সেগুলো আজকের এই ক্লাসে আমরা বিশ্লেষণ করব। দেখো, আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের পুলিশে এই বছরে প্রায় ২০,০০০-এর কাছাকাছি রিক্রুটমেন্ট হবে। সেটা সম্ভবত পুজোর আগে পরে এরকম হতে পারে, কারণ ডেটটা এখনও কনফার্ম নয়। নোটিফিকেশন যেহেতু এখনও বেরোয়নি, তবে সরকারের বাজেটে ঘোষণা করা হয়েছে যে ২০,০০০-এর কাছাকাছি, কিন্তু মানে ২০,০০০ কাছাকাছি ২০,০০০ই তোমাদের পুলিশের রিক্রুটমেন্ট হবে। সেটা পুজোর আগে পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তোমাদের এখন থেকেই প্রিপারেশনটা নেওয়া অবশ্যই জরুরি। যারা নোটিফিকেশানের ওয়েট করছে যে না নোটিফিকেশান বেরোবে, ফর্ম ফিল আপ করবো, তারপরে পড়াশোনা শুরু করবো, তাহলে কিন্তু তোমরা প্রচুর পিছিয়ে যাবে অন্যদের তুলনায়। যারা সিরিয়াস অ্যাসপিরেন্টরা আছে তারা কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছে বা অনেক আগে থেকেই করছে। তোমরা যদি এখন থেকেই ভালো করে যদি প্রিপারেশনটা নাও, তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যাবে। তো তোমাদের প্রিপারেশন নেওয়ার আগে তোমাদের অবশ্যই যে কোনো পরীক্ষা শুরুর আগে কিন্তু সেই পরীক্ষার বিগত বছরগুলোতে যে সমস্ত পরীক্ষা হয়েছিল সেগুলো দেখতে হয়, যে অঙ্ক থেকে কোন কোন প্রশ্নগুলো এসছে, কোন কোন জায়গাগুলো করতে হবে, বা জিকে থেকে কোন কোন জায়গাগুলো এসছে, ইংরেজি থেকে কী কী এসছে। তো বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করাটা কিন্তু সবার প্রথমে জরুরি। কারণ শুরু করার তোমরা বুঝতে তো পারবে না এই জায়গাগুলো আমাকে পড়তে হবে, এখান থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, বা এই জায়গাগুলোও দেখতে হবে আমাকে ভালো করে, বা এই জায়গা থেকে শুরু করতে হবে। তো সেটাই একমাত্র উপায় কিন্তু বিগত বছরের প্রশ্ন। তো তোমাদের যে কোনো পরীক্ষা শুরু করার আগে কিন্তু বিগত বছরের প্রশ্ন দেখাটা অবশ্যই জরুরি। তো আমিও কিন্তু সেভাবেই তোমাদের জন্য পুলিশের যে আগের পরীক্ষাগুলো হয়েছে, রিসেন্ট পরীক্ষা বা তার ১ বছর আগের পরীক্ষাগুলো, সেগুলোর আমি জিকে প্রশ্নগুলো বিশ্লেষণ করিয়ে দেবো। তার মাধ্যমে তোমরা জানতে পারবে যে জিকে থেকে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে, ভূগোল থেকে আসছে না জিকে থেকে, স্ট্যাটিক জিকে থেকে, না ইতিহাস থেকে আসছে, ইতিহাসের কোন পার্ট থেকে বেশি আসছে, এগুলো কিন্তু তোমরা জানতে পারবে। তো আজকে মূলত আমরা মানে দেখো, পরীক্ষা তো অনেক হয়েছে, তো আর প্রশ্ন প্রচুর, তো একটা ক্লাসে তো সমস্ত বিশ্লেষণ করা সম্ভব নয়। তো আজকে আমরা নিয়ে এসেছি রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে, সেটা হচ্ছে 30শে নভেম্বর হয়েছিল, 30শে নভেম্বর 2025 সালে, মানে রিসেন্টলি হয়েছিল ডাব্লিউবিপি কনস্টেবল। এই যে পরীক্ষাটা হয়েছিল, এই পরীক্ষায় যে সমস্ত জিকে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আজকে আমরা বিশ্লেষণ করব। এর মাধ্যমে আমরা দেখব আরও কী কী আমাদের পড়তে হবে, সেগুলোও কিন্তু আমরা দেখে নেব একেবারে। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তো পিডিএফটা পেতে গেলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এই যে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করা হয়ে গেলে, আমরা এক্সক্লুসিভলি 2026 সালের পরীক্ষার জন্য, মানে ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য 2026 সালের জিকের আমরা ক্লাস করাবো ইউটিউবে ফ্রিতেই। তো সেই ক্লাসগুলো কিন্তু আসবে, তবে আমরা আগে প্রশ্নগুলো ভালো করে বিশ্লেষণ করে নিই, তারপরে খুবই তাড়াতাড়ি শুরু হবে সেই ক্লাসগুলো। মানে তার পাশাপাশি আমি শুরু করতে পারি, সেটা তোমাদের আমি পরে জানিয়ে দেবো। তো যাই হোক, বাকি আমি কিন্তু শুরু করেছিলাম, যেহেতু সেটাতে অত বেশি রেসপন্স পাইনি বলে আমি এটা মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। তাই আশা করছি এবার বেশি রেসপন্স পাবো। তোমাদের কিন্তু জিকেটা আমি সম্পূর্ণ কভার করাবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো শুরু করছি। দেখো, এটা যেহেতু কোনো প্র্যাকটিস ক্লাস বা প্র্যাকটিস ক্লাস নয়, মানে এমসিকিউ প্র্যাকটিস করছি তেমন না, আমরা শুধুমাত্র দেখবো কোন কোন প্রশ্নগুলো এসেছিলো, সেগুলো কী কী আরও পড়তে হবে সেগুলো আমরা দেখে নেব। দেখো, প্রথম একটা প্রশ্ন এসেছিলো, যেটা আমি কিন্তু প্রশ্নগুলো পরপর রেখেছি, যেভাবে সিকোয়েন্স ওয়াইজ তোমাদের এসেছিলো। নিচের কোন দুটি গ্রহ, মানে ভূগোল থেকে এসছে, পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? দেখো, ভূগোল থেকে এসছে। এটা বলছে যে কোন দুটি গ্রহ বলেছে যে পৃথিবীর তুলনায় সূর্যের বেশি, মানে সূর্য এটা পৃথিবীর থেকে সূর্যের বেশি কাছে রয়েছে। পৃথিবী ধরো এটা 3 নম্বরে পৃথিবী আমরা জানি, তারপরে সূর্যের কাছে বেশি রয়েছে কোনটা? এটা যদি বলতো, এটার উত্তর হয়ে গেছিল বুধ এবং শুক্র, মার্কারি অ্যান্ড ভেনাস। এই যে দুটো গ্রহ আছে বুধ এবং শুক্র, এটা কিন্তু পৃথিবীর থেকেও সূর্যের বেশি কাছাকাছি। এবার দেখো, এর পাশাপাশি আমাদের যেটাগুলো জানতে হবে, দেখো যেহেতু পরীক্ষায় এসেছিল সৌরজগৎ থেকে প্রশ্ন, তাই সৌরজগৎ থেকে আমাদের আরও কিছু জানতে হবে, যেমন বুধ ও শুক্র এই দুটি পৃথিবীর কক্ষপথের ভেতরে, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থিত, তাই এদের অন্তঃগ্রহ বা অভ্যন্তরীণ গ্রহ বলা হয়। পরীক্ষা এই বছর দিতেও পারে অভ্যন্তরীণ গ্রহ কোনগুলো, অন্তস্থ গ্রহ কোনগুলো। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে বুধ হলো প্রথম, শুক্র হলো দ্বিতীয় এবং পৃথিবী হলো তৃতীয়। তো পরীক্ষা এটাও দিতে পারে যে পৃথিবী কত নম্বরে। তো আমাদের কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে সৌরজগৎটা আমাদের কিন্তু পড়তে হয়, মানে সোলার সিস্টেমটা কিন্তু সোলার সিস্টেম সোলার সিস্টেমটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই আমাদের কিন্তু এটা পড়তে হবে, সোলার সিস্টেমটা। সূর্যের সবচেয়ে কাছে বুধ হলেও ঘন বায়ুমণ্ডলে গ্রিন হাউসের প্রভাব কারণে ভেনাস হচ্ছে, মানে শুক্র আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। মানে এখানে কিন্তু H2SO4 এর একটা ঘন মেঘ আছে, মানে একটা ক্লাউড আছে, একটা ঘন মেঘ আছে, এর জন্য কিন্তু শুক্র আমাদের
সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রন্থ, এই গ্রন্থ বলছি গ্রহ। সৌরজগতের প্রথম দুটি গ্রহ অর্থাৎ বুধ ও শুক্র নিজস্বের কোনো রকম কিন্তু প্রাকৃতিক উপগ্রহ নেই। আমরা জানি যে পৃথিবীর একমাত্র যে উপগ্রহ সেটা হচ্ছে চাঁদ। কিন্তু এই যে বুধ রয়েছে এবং শুক্র, এদের কিন্তু কোনো রকমের নিজেদের উপগ্রহ নেই, এটা মাথায় রাখবে। শুক্র গ্রহকে আমরা আকাশে অত্যন্ত উজ্জ্বলভাবে দেখতে পাই, যা আমরা জানি ভোর তারা, ভোরবেলায় আমরা একটা দেখতে পাই তারার মতন, সেটা হচ্ছে শুক্র গ্রহ, এবং সন্ধ্যাবেলাও দেখতে পাই, সেটা হচ্ছে সন্ধ্যা তারা, সেটাও কিন্তু শুক্র গ্রহ। মর্নিং স্টার এবং ইভিনিং স্টার দুটোই কিন্তু ভেনাস মানে শুক্র গ্রহ। তো আমাদের সোলার সিস্টেম থেকে কিন্তু এই যেগুলো, এগুলো কিন্তু অবশ্যই আমাদের পড়তে হবে। আমরা সোলার সিস্টেমটা আলোচনা করব যখন আমরা মানে একদম এক্সক্লুসিভলি শুরু করবো যখন, তখন কিন্তু আমরা সৌরজগৎটাকে আলোচনা করে দেবো। ওকে, দেখো এরপরে প্রশ্ন এসেছিলো 2 নম্বর এসেছিলো সায়েন্স থেকে। সায়েন্স থেকে কী প্রশ্ন এসেছিলো, নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? মানে মানুষের যে লালারস আছে সেখানে কোন এনজাইমটা উপস্থিত রয়েছে? এটা উত্তর কী হয়েছিল? এটার উত্তর অপশন নাম্বার বি, টায়ালিন মানুষের লালারসে রয়েছে। দেখো এবার আমাদের কিন্তু দেখো যেহেতু টায়ালিন চলে এসছে, এবার লালারস থেকে, লালারস না, যেমন এনজাইমগুলো, যে বিভিন্ন এনজাইম আছে, এনজাইম, সেই এনজাইম থেকে কিন্তু আমাদের প্রশ্ন দিতে পারে। যেমন এনজাইমের কাজ দিতে পারে, টায়ালিনের কাজ কি? টায়ালিনের কাজ হচ্ছে জটিল শর্করা বা স্টার্চকে ভেঙে মল্টেজে পরিণত করা, এই যে কাজটা খুব গুরুত্বপূর্ণ। লাইসোজোম আছে, লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের লালারসে লাইসোজাইম নামক এনজাইম থেকে যা খাবারের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। পিএইচ মাত্রা, লালারসের প্রাকৃতিক মৃদু অম্লীয় এবং এর পিএইচ মান কত? 6.8। এই যে পিএইচ মানটা আছে না, পিএইচ মান, এই পিএইচ মানটা কিন্তু অনেক সময় অনেক কিছু দেয়, যে ইউরিয়ার পিএইচ মান কত, দুধের পিএইচ মান কত, ঠিক আছে, তারপরে সবচেয়ে মানুষের লালারসের পিএইচ মান কত, এগুলো তো বলে দিলাম এটা। তো এগুলো কিন্তু পিএইচ মান দেয়, আমরা কিন্তু পিএইচ মান কোনটার কত সেগুলো কিন্তু যখন বললাম যে জিকে এটা চালু করবো তখন কিন্তু এগুলো আলোচনা করব। লালাগ্রন্থি, মানুষের মোটে 3 জোড়া লালাগ্রন্থি রয়েছে। অন্যান্য দেখো ট্রিপসিন অগ্নাশয়কে নিঃসৃত হয়, যা প্রোটিন পরিপাক করে, এবং লাইপেজ ফ্যাট পরিপাক করে। এই যে লালারসগুলো মানে এই এনজাইমগুলো, এগুলো কোথা থেকে নিঃসৃত হয়, সেগুলো কোন কাজ করে, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই দেয়। নেক্সট প্রশ্ন এসেছিলো কি? নেক্সট এসেছিলো হচ্ছে ইতিহাস থেকে। এটা হচ্ছে মডার্ন হিস্ট্রি থেকে এসেছিলো। মডার্ন হিস্ট্রি থেকে এসেছিলো শাহজাহানের মানে মুঘল সাম্রাজ্য থেকে এসেছিলো। মডার্ন বলছি এটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মিডিয়াভেল, মডার্ন বলছি না, এটা হচ্ছে মিডিয়াভেল থেকে এসেছিলো, মিডিয়াভেল হিস্ট্রি থেকে এসেছিলো। শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? এটা কী ছিল? এটা উত্তর ছিল দারা। এবার মুঘল সাম্রাজ্য যে মুঘল সাম্রাজ্যটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মানে শুধুমাত্র ডাব্লিউবিপি বা কেপি বলে নয়, পশ্চিমবঙ্গ বা সেন্ট্রাল প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মুঘল থেকে প্রশ্ন আসে। মুঘলদের বাদশাহদের কী তারা নির্মাণ করেছিলেন, তাদের যে সমাধিস্থল সেটা কোথায় অবস্থিত, এই যে তার কে কার পুত্র, কে কোন উপাধি নিয়েছিলেন, তার সভাকবি কে ছিলেন, বা তার সময় কোন ট্রাভেলার এসেছিল, এখান থেকে প্রশ্ন দেবেই দেবে। তো এগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো দারাশিকো 52টি উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেন, যার নাম দেন সিরহি আকবর। অন্যান্য অনুবাদ উনি অথর্ববেদ এবং ভগবদ্গীতার ফার্সি ভাষায় অনুবাদ নিজে করেননি কিন্তু করিয়েছিলেন, এটা মাথায় রাখবে। তার উপাধি ছিল হচ্ছে শাহ বুলন্দ ইকবাল। উত্তরাধিকার যুদ্ধ, ঔরঙ্গজেবের সাথে দারাশিকোর 2টি প্রধান যুদ্ধ, একটা হচ্ছে ধর্মতের যুদ্ধ, একটা হচ্ছে সামগরের যুদ্ধ। দুটোই কিন্তু এই যে দারা, তিনি কিন্তু পরাজিত হন এবং ঔরঙ্গজেব বসেছিলেন। দেখো প্রথম শাহজাহান ছিল, শাহজাহানের বাবা শাহজাহান। এবার শাহজাহান কী চেয়েছিলেন? শাহজাহান চেয়েছিলেন যে দারাশিকো পরবর্তী রাজা হোক, কিন্তু ঔরঙ্গজেব সেটা চাননি। ঔরঙ্গজেব তাই যুদ্ধ করেছিলেন দারাশিকোর সাথে, এবং ধর্মতের যুদ্ধতে দারাশিকোকে হারিয়ে তিনি কিন্তু বসেছিলেন থ্রোনে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, যখন আমরা করাবো ক্লাস তখন কিন্তু এগুলো আরও আমরা ডিটেলস আলোচনা করব। নেক্সট প্রশ্ন এসেছিল নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? মানে আমাদের যে ভারতের যে রাজ্য রয়েছে বিভিন্ন, তাদের রাজধানী, মুদ্রা বলছি, রাজধানী, মুদ্রা তো অন্য দেশের পড়তে হবে আমাদের, সেটাও পড়তে হবে যে অন্য দেশের রাজধানী কী, মুদ্রা কী। তো আমাদের ভারতের যে বিভিন্ন রাজ্য আছে তাদের রাজধানী কী, ভাষা কী, হ্যাঁ এগুলো জিনিস আমাদের পড়তে হবে। তো এখানে ছিল কোনটি সঠিকভাবে মেলেনি। দেখো মণিপুরের রাজধানী ইম্ফল, এটা সঠিক। মিজোরামের ইটানগর, নাগাল্যান্ডের কোহিমা, এটাও সঠিক। মেঘালয়ের শিলং, এটাও সঠিক। কিন্তু মিজোরামের কিন্তু ইটানগর নয়। মিজোরামের হচ্ছে আইজল, এটা কিন্তু ইটানগর হবে না উত্তর। তো এটাই কিন্তু মিলেছে। দেখো মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, আর ইটানগর কি? ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী। এগুলো আমাদের পড়তে হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7টে রাজ্য রয়েছে তাকে কিন্তু 7 সিস্টার্স বলা হয়। সিকিম কিন্তু এর মধ্যে পড়ে না। এই রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ত্রিপুরা আছে বাংলাদেশ থেকে 3 দিক থেকে বেষ্টিত।
মেঘালয়ের মৌসিনরাম হচ্ছে কি ভারত তথা বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। এই যে পয়েন্টগুলো এখান থেকেই প্রশ্ন আসে। আর এই যে জিনিসগুলো আমাদের কোন রাজ্যে কি ব্যাপকতা আছে বা কোন রাজ্যে যে বিশেষ করে যে স্ট্যাটিক টাইপের যে প্রশ্নগুলো আসে সেখান থেকে প্রশ্ন কিন্তু দেবেই দেবে। এবারে জাতীয় উদ্যান, কোন রাজ্যে কোন জাতীয় উদ্যান, কোন রাজ্যে কোন ড্যাম, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা দেবে। কোন রাজ্যে কোন অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এইখান থেকে প্রশ্ন দেবেই দেবে। তো এটা তাহলে ভূগোল থেকে, এটাও কিন্তু জিওগ্রাফি থেকে প্রশ্ন এসছে। পশ্চিমবঙ্গে একটা তোমাদের কথা বলি, ভূগোল থেকে কিন্তু স্ট্যাটিক টাইপের প্রশ্ন সবথেকে বেশি আসে। যেমন এই যে মণিপুরের বিশ্বের একমাত্র ভাসমান মানে ফ্লোটিং যে ন্যাশনাল পার্ক সেটা রয়েছে কেইবুল লামজো, যেটা হচ্ছে লোকটাক হ্রদের মধ্যে অবস্থিত। তো লোকটাক হ্রদ থেকে, লেক থেকে এই প্রশ্নগুলো আসে। পরবর্তী কোয়েশ্চেন দেখো কি, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ইউএন, এটা একটা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো এখান থেকে প্রশ্ন দেয়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হচ্ছে, এটা হচ্ছে স্ট্যাটিকের প্রশ্ন। নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য সংখ্যা, এটা হচ্ছে অপশন নাম্বার বি 5টা। তো আমাদের স্ট্র্যাটেজিকে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যে হেডকোয়ার্টার্স বিশেষ করে সেখান থেকে প্রশ্ন হচ্ছে তাদের কবে প্রতিষ্ঠিত হয় বা তাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি তাহলে তাদের বর্তমান যে চেয়ারম্যান বা প্রেসিডেন্টকে এখান থেকে প্রশ্ন দেয়। দেখো স্থায়ী সদস্য হচ্ছে 5টা। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, এদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। মোট সংখ্যা কত? সদস্য সংখ্যা হচ্ছে 15টা, 5টা স্থায়ী এবং 10টা হচ্ছে অস্থায়ী। সদস্য সংখ্যা হচ্ছে 10টা, 2 বছরের মেয়াদের জন্য তারা আসে এবং তার সাধারণ পদারা নির্বাচিত হয়। তারপর হচ্ছে সদর দপ্তর, রাষ্ট্রপুঞ্জ বা ইউএন নিরাপত্তা পরিষদ সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে এবং আমেরিকায় অবস্থিত। মানে এই যে ইউএন আছে, ইউনাইটেড নেশন, এদের যে সদর দপ্তর সেটা হচ্ছে নিউ ইয়র্ক। এগুলো সদর দপ্তর বা হেডকোয়ার্টার থেকে প্রতিষ্ঠাতা সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএন প্রতিষ্ঠিত হয়েছেন থেকে ইউএন ডে হিসেবে পালিত করা হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের দেবে। আমাদের আরও এগুলো আমরা কভার করবো যখন আমরা এগোবো, মানে যখন জিকেটা শুরু করব। তারপরে প্রশ্ন এসেছিল হচ্ছে, এটা হচ্ছে আবার সেই তোমাদের মিডিয়াভেল হিস্ট্রি থেকে, আবুল ফজলের আকবরনামা কে লেখা? এটা সেই মোগল সাম্রাজ্য থেকে এসেছিল। আবুল ফজল লিখেছিলেন আকবরনামা, যেটা হচ্ছে আকবরের জীবনী, সেটা হচ্ছে ফার্সিতে লেখা। ওকে, দেখো আইনি আকবরীটা কি? আইনি আকবর হচ্ছে আকবরের গ্রন্থ 3টি খণ্ডে বিভক্ত, যেটা যার 3টি খণ্ড কী কী ছিল? 3টি খণ্ডের প্রথমটা হচ্ছে আকবরের যে পূর্বপুরুষ সেটার ব্যাপারে কথা বলা রয়েছে। তারপরে 3 নম্বরটা হচ্ছে তোমাদের 2 নম্বরটা হচ্ছে তোমাদের আকবরের যে সাম্রাজ্য তার ব্যাপারে কথা বলা রয়েছে এবং 3 নম্বর হচ্ছে এই যে আইনি আকবরী, এটা মানে এটার ব্যাপারে কথা বলা হয়েছে, যার তৃতীয় খণ্ডটি বিখ্যাত আইনি আকবরী নামে পরিচিত। ওকে, দেখো এটা আমি বললাম, আমরা কিন্তু আরও ডিটেলসে জানবো যখন আমরা ক্লাসগুলো শুরু করব। আবুল ফজল, তিনি সম্রাট আকবরের সভার প্রধান ঐতিহাসিক এবং তার রাজসভার নবরত্নদের মধ্যে একজন। আকবরের নবরত্ন সম্পর্কে জানতে হবে আমাদের, যে নবরত্নের মধ্যে কে কে ছিল? 9জন। ফার্সি ছিল মুঘল সাম্রাজ্যের অফিসিয়াল ভাষা। সম্রাট বাবর তার আত্মজীবনী বাবরনামা তিনি কিন্তু লিখেছিলেন বাবরনামা, এবং মূলত তুর্কি ভাষায় লিখেছিলেন, যা কিন্তু পরে ফার্সিতে অনুবাদ করা হয়। এটা অনুবাদ করেন কে? আব্দুল রহিম খানে খানা। এটা কিন্তু মাথায় রাখবে। বাবরনামা কিন্তু এই তুর্কি ভাষায় লেখা, বাবর লিখেছিলেন, কিন্তু না না, এটা আমার কনফিউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি এটা আমরা যখন ক্লাস করবো তখন বলে দেবো। বাকি বাবর লিখেছে তুর্কি ভাষায় এবং যা পরে ফার্সিতে অনুবাদ করেন আব্দুর রহিম খানে খানা। এটা সম্ভবত WBCS 2024 এসেছিল পরীক্ষায়। আবুল ফজলের মৃত্যু কবে হয়? 1602 সালে যুবরাজ সেলিম, যিনি জাহাঙ্গীর ছিলেন, তার নির্দেশে বীর সিং বুন্দেলা আবুল ফজলকে হত্যা করেন। ওকে, দেখো নেক্সট প্রশ্ন ছিল আবার ভূগোল থেকে প্রশ্ন। এটা হচ্ছে ভারতের যে সীমানা স্পর্শ করে বাংলাদেশের সাথে সীমানা স্পর্শ করে কোন কোন রাজ্য? ঠিক আছে, দেখো সিকিম করে না কিন্তু, পশ্চিমবঙ্গ, মণিপুর, আসাম। এখানে আসামও হবে না, আসাম হবে। এখানে হচ্ছে তোমাদের মণিপুর, পশ্চিমবঙ্গ, মণিপুর হবে না, এটা মণিপুর হবে না। এখানে ত্রিপুরা, সিকিম, এখানেও সিকিম হবে না, তার মানে উত্তর হবে কিন্তু এটা। পশ্চিমবঙ্গ করছে, আসাম করছে, ত্রিপুরা করছে, মিজোরাম করছে। ঠিক আছে, দেখো ভারতের মোট 5টি রাজ্য বাংলাদেশের সাথে সীমানা স্পর্শ করে: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। দীর্ঘতম সীমানা কিন্তু বাংলাদেশ, সেটা কিন্তু ভারত তথা পশ্চিমবঙ্গ। যদি বলে ভারতের সাথে সীমানা স্পর্শ করে সবচেয়ে বেশি কোন দেশ, তাহলে বাংলাদেশ। যদি বলে পশ্চিমবঙ্গের সাথে কোন দেশ, তাহলে কিন্তু সেটা বাংলাদেশই হবে। ছিটমহল, ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ছিটমহল বিনিময় হয়েছিল 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এইটা কিন্তু লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সীমান্ত রক্ষা বাহিনী, ভারত ও বাংলাদেশের সীমান্তে সুরক্ষা দায়িত্বে এসে কে? BSF অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। ওকে, তো এগুলো কিন্তু এই যে ভারতের সম্পর্কে আমরা এই একটা ক্লাস আমি কিন্তু আগে দিয়েছিলাম, তোমরা এই ক্লাসটা যদি দেখতে ওই ক্লাসটা, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের কভার হয়ে যেত। বাকি আমরা আবার করাবো, কোনো সমস্যা নেই। তো এগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। মানে ভূগোল থেকে কিন্তু প্রশ্ন আমি বললাম বেশি থাকে এবং স্ট্যাটিক টাইপের প্রশ্ন বেশি থাকে।
তারপরে দেখো আবার ভূগোল থেকে প্রশ্ন, নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে হয়েছে? একই জায়গা থেকে প্রায় হয়েছে সূত্রপাত, এটা উত্তর হবে অপশন নাম্বার বি, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। দেখো উৎসস্থল, এই দুটি নদীরই উৎপত্তি তিব্বতের মানস সরোবরের কাছাকাছি কৈলাস পর্বতমালা থেকে হয়েছে। শতদ্রু বা সতলেজ নদীর উৎস এই অঞ্চলেই। ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংপো নামে পরিচিত এবং অরুণাচল প্রদেশে তার দিহং নামে পরিচিত। মানে এই যে ব্রহ্মপুত্র নদী তার কিন্তু বিভিন্ন নাম রয়েছে, সেটা আবার বাংলাদেশে গিয়ে কিন্তু অন্য নামে হয়ে যায়। তো এগুলো আমাদের পড়তে হবে, বিভিন্ন নদ নদী এখান থেকে প্রশ্ন কিন্তু প্রচুর দেওয়া হয়, তো আমাদের ভারতের নদ নদীটাও ভালো করে পড়তে হবে। সিন্ধু জল চুক্তি 1960 সালে, এটা কিন্তু যেহেতু রিসেন্ট এই ঘটনাটা ঘটেছে, মানে ভারত কিন্তু এই যে চুক্তিটা কিন্তু বন্ধ করে দিয়েছিল, তাই কিন্তু এটা থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়েছিল, যাতে মানে মধ্যস্থ কে করেছিল, তো এটা উত্তর হবে কিন্তু বিশ্বব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক, এটা কিন্তু পরীক্ষায় দেয়। গঙ্গা নদীর প্রধান ধারা ভাগীরথী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়। তো আমাদের বিভিন্ন যে নদী তাদের উৎসস্থল, তাদের উপনদী, শাখা নদী বা তাদের নদীর তীরে কোন কোন শহর রয়েছে, প্রত্যেকটা জিনিস থেকে প্রশ্ন হয়, তাই প্রত্যেকটা জিনিস আমাদের ভালো করে পড়তে হবে। ওকে, চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন এসেছিল, নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত? ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত হচ্ছে শরৎ বাদ্যযন্ত্রের সাথে। তো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিকের একটা পার্ট। তো স্ট্র্যাটেজিকেতে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং তাদের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিত্ব, এগুলো থেকে প্রশ্ন দেওয়া হয় পরীক্ষায়। দেখো উস্তাদ আলাউদ্দিন খান, উস্তাদ আলী আকবর খান ছিলেন বিখ্যাত শরৎবাদক এবং মাহিয়ার ঘরানা, কোন ঘরানা সেটাও পরীক্ষায় দেয়। আচ্ছা, যে উস্তাদ আলাউদ্দিন খানের পুত্র। বিখ্যাত অন্যান্য বাদক কে ছিলেন? উস্তাদ আমজাদ আলী খান, হাফিজ আলী খান, শরণ রানী, প্রথম উল্লেখযোগ্য মহিলা শরৎবাদক এবং শরৎবাদ্যের সাথে যুক্ত ছিলেন এনারা। তবলাবাদক কে কাছে গুরুত্বপূর্ণ? উস্তাদ জাকির হোসেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, পণ্ডিত কিষাণ মহারাজ, উস্তাদ আল্লাহ রাখা খান। ভায়োলিন বাদক কে ছিলেন? এল সুব্রমণ্যম, টি এন কৃষ্ণন, এস এম গোপালকৃষ্ণন অন্যতম। পুরস্কার উস্তাদ আলী আকবর খান 1989 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান, যেটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, যেটা হচ্ছে পদ্ম বিভূষণ লাভ করেছিলেন। আমি কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি, একটা অ্যাওয়ার্ড এবং অনার থেকে একটা ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসটা দেখে আসো, সেটা কিন্তু তোমাদের সমস্ত অ্যাওয়ার্ড এবং অনার ভারতের কমপ্লিট হয়ে যাবে। সেখানে পশ্চিমবঙ্গেরও কিন্তু আমি করিয়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন এসছে নীতি আয়োগ, এটা তো মোটামুটি তোমরা ইকোনমি থেকে ধরতে পারো, প্রশ্নটা ইকোনমি থেকে এসছে। নীতি আয়োগের চেয়ারপারসন হলেন কে? এই প্রশ্নটা অনেকে ভুল করেছিল, এটা উত্তর হবে অপশন নাম্বার ডি, প্রধানমন্ত্রী। মানে যে ভারতের প্রধানমন্ত্রী তিনিই কিন্তু ক্ষমতা বলে নীতি আয়োগের চেয়ারপারসন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নীতি আয়োগ দেখো এক্স অফিসিও চেয়ারম্যান তিনি। নীতি আয়োগ মানে চালু হয়েছিল কবে? 1 জানুয়ারি 2015 সালে। এটা পরিকল্পনা কমিশনের পরবর্তীতে গঠিত হয় এবং পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কাজের প্রকৃতি, এটা হচ্ছে ভারতের সরকারের প্রধান নীতি নির্ধারক থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এবং এটি একটি অসাংবিধানিক মানে নন কনস্টিটিউশনাল বডি। মানে এটা হচ্ছে একটা নন কনস্টিটিউশন, মানে এর কিন্তু সংবিধানে কোনো রকমের ধারা নেই, সংবিধান বিধিবদ্ধ নয় এমন নন স্ট্যাটুটরি সংস্থা, মানে এটা কিন্তু সংবিধানে কোনো রকম ধারা নেই, এই জন্য এটা নন কনস্টিটিউশনাল বডি, এটা আইনের মাধ্যমে তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন এসেছিল হচ্ছে তোমাদের এটা হচ্ছে মডার্ন হিস্ট্রি থেকে এসেছিল, মডার্ন হিস্ট্রি কংগ্রেস থেকে এসেছিল। কংগ্রেস থেকে কিন্তু কংগ্রেসের যে অধিবেশনগুলো রয়েছে, সেখানে কোন অধিবেশনে কে সভাপতি ছিলেন বা কোন অধিবেশনে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো বলছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়, যেটা আমাদের জাতীয় গান। এটা উত্তর হবে অপশন নাম্বার বি, 1896 সালে। দেখো 1896 সালে এই জাতীয় কংগ্রেসের অধিবেশনটি কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল এবং এটি অধিবেশনে সভাপতি ছিলেন হচ্ছে রহমতুল্লাহ এম সায়ানি, তিনি কিন্তু ছিলেন সভাপতি। এই অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি পরিবেশন করা হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি গেয়েছিলেন কে? মানে গানটি কার গান? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং তার রাজনৈতিক উপন্যাস আন্দামান থেকে নেওয়া হয়েছে। জাতীয় সঙ্গীত আমাদের কি? জাতীয় সঙ্গীত হচ্ছে বন্দে মাতরম, যেটা ন্যাশনাল সং। ন্যাশনাল সং হচ্ছে, জাতীয় গান হচ্ছে আমাদের কিন্তু বন্দে মাতরম। আর ন্যাশনাল অ্যানথেম আমরা জানি জনগণ মন। 1950 সালের 24শে জানুয়ারি কিন্তু এটা আমাদের ন্যাশনাল সং হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং জনগণ মন যেটা আমাদের ন্যাশনাল অ্যানথেম, সেটা কিন্তু 1911 সালে, এটাও কিন্তু কলকাতা অধিবেশনে হয়েছিল। প্রথমবার জাতীয় যে সঙ্গীত সেটা গাওয়া, জাতীয় সঙ্গীত মানে জাতীয় গান, এটা কিন্তু গাওয়া হয়েছিল, যার সভাপতি ছিলেন হচ্ছে ভীষণ নারায়ণ ধর। এগুলো কিন্তু দেখতে হবে, আমাদের অধিবেশনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট 12 নম্বর কি এসেছিল? 12 নম্বর এটা এসেছিল হচ্ছে স্ট্যাটিক জায়গা থেকে, বিশ্বের বৃহত্তম উপসাগর। স্ট্যাটিকের কিন্তু এটা ভূগোল, তো এটা কিন্তু স্ট্যাটিকের মধ্যেও পড়ে, কিন্তু এটা কিন্তু ভূগোলের মধ্যেও পড়ে। তো এটা কিন্তু ভূগোল থেকে এসেছিল, এটার উত্তর অপশন নাম্বার সি, মেক্সিকো উপসাগর। বিশ্বের বৃহত্তম বে কোনটা? বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন এসেছিল আবার সেই তোমাদের, এটা হচ্ছে পলিটি থেকে এসেছিল, পলিটি বা স্ট্যাটিকেও ধরতে পারো এটা তোমরা।
যে জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্য কত? কিন্তু এখানে একটা প্রশ্নতে একটা জিনিস কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, সেক্ষেত্রে অনেকে প্রশ্ন ভুল করে এসছে। অনেকে হয়তো পড়েছিল এটা, কিন্তু তাও ভুল করেছে। মানে এখানে অপশনটা একটু দেওয়া নেই, এখানে যদি 3:2 দিয়ে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যায়। দেখো বলছে প্রস্থ এবং দৈর্ঘ্য, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেয়। দৈর্ঘ্য প্রস্থ হলে কিন্তু এটা হবে, কিন্তু এখানে দিয়েছে প্রস্থ ও দৈর্ঘ্য। প্রথমে কিন্তু প্রস্থ দেয়, তাহলে কিন্তু এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, 2:3। এটা হচ্ছে প্রস্থ মানে 2, এটা হচ্ছে 3। ওকে, এগুলো কিন্তু দেখতে হবে, আমাদের একটুখানি সাবধানে উত্তর করতে হবে। তারপর দেখো এই যে পতাকা, এটার যে নকশা তৈরি করেছিলেন কে? পিঙ্গালি ভেঙ্কাইয়া। গৃহীত হওয়ার তারিখ কবে ছিল? 24শে জুলাই 1947 সালে গৃহীত ছিল সংবিধানের গণপরিষদ দ্বারা। এটা কিন্তু দেখতে হবে। অশোক চক্র, 24টি স্পোক রয়েছে এবং যা কিন্তু ভারতের সারনাথের যে অশোক স্তম্ভ রয়েছে তার থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো, তার প্রশ্ন ছিল নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? এটাও কিন্তু ভূগোল থেকেই প্রশ্ন। এটা হচ্ছে উত্তর হবে ব্রাজিল। তো আমাদের দেখতে হবে যে কে সবচেয়ে বেশি আখ উৎপাদন করে, কে সবচেয়ে বেশি চিনি উৎপাদন করে, মানে মানে যেই সমস্ত চিনি, আখ, আলু বা পেট্রোল, এই সমস্ত জিনিসগুলো কে বেশি উৎপাদন করে, রিজার্ভ কোথায় বেশি আছে, এখান থেকে প্রশ্ন থাকে। সে ভারত বলো বিশ্ব বলো, সেখান থেকে দেবেই দেবে। দেখো শীর্ষ উৎপাদক ব্রাজিল বিশ্বের বৃহত্তম চিনি এবং আখ উৎপাদনকারী দেশ। দ্বিতীয় স্থান রয়েছে চিনি উৎপাদনে ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, তবে বিশ্ববাজারে চিনি ব্যবহারের দিক থেকে ভারত হচ্ছে প্রথম। ঐতিহাসিক কারণে এবং প্রচুর পরিমাণে চিনি উৎপাদনের জন্য কিউবাকে ভারতের বলছে বিশ্বের চিনির পাত্র বলা হয়, এবং যদি বলে ভারতের চিনির পাত্রকে তাহলে এটা হচ্ছে উত্তরপ্রদেশ। তারপরে দেখো, তারপর প্রশ্ন এসেছিল নিচের কোনটি মানবদেহের রক্ত তৈরিতে হিমোগ্লোবিন গঠনের প্রয়োজনীয়? মানে এটা আবার সায়েন্স থেকে এসছে, বায়োলজি থেকে, বায়ো থেকে প্রশ্ন এসছে। এটা হচ্ছে আয়রন, লোহা। দেখো সায়েন্সের ক্ষেত্রে কিন্তু বায়োলজি থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, এটা মাথায় রাখবে। হিমোগ্লোবিনের উপাদান কী কী রয়েছে? হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকা থাকা একটি জটিল প্রোটিন, যা মূলত লোহা বা আয়ন এবং গ্লোবিন প্রোটিন দ্বারা গঠিত। রক্তাল্পতা, মানবদেহে লোহার অভাব ঘটলে হিমোগ্লোবিন তৈরিতে ব্যবহৃত হয়, যা ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়। প্রধান কাজ কি? হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো ফুসফুস থেকে রক্ত সমস্ত কোষে অক্সিজেন পরিবহন করা। ক্যালসিয়াম ও প্রোটিন বিকল্পে থাকা, যে ক্যালসিয়াম আর রক্ত, এক সেকেন্ড মুছি, এবার বলছি। দেখো ক্যালসিয়াম হচ্ছে রক্ত তঞ্চন মানে ব্লাড কোটিং, মানে যে রক্ত যখন ধরো কোনো জায়গায় কেটে গেল তখন যে রক্তটা বেরোয় সেটা দেখবে জমাট বাঁধে, সেই যে জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে ক্যালসিয়াম। হাড় গঠনে সাহায্য করে, এবং প্রোটিন দেহের ক্ষয়পূরণ ও বেশি গঠনের অংশ নেয়। মানে ক্যালসিয়াম দুটো কাজ করে, একটা হচ্ছে রক্ত তঞ্চন এবং একটা হচ্ছে হাড় গঠনে। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজিকের প্রশ্ন বা সায়েন্সে ধরতে পারো। লিফটের আবিষ্কর্তাকে, মূলত এটা স্ট্র্যাটেজিকেরই পার্ট। এটা হচ্ছে অপশন নাম্বার ডি, ইজি অটিস। মাইকেল ফ্যারাডে তিনি কিন্তু ডায়নামো এবং তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কারের জন্য বিখ্যাত, এবং টমাস আলভা এডিসন তিনি বৈদ্যুতিক বাল্ব, ফেনোগ্রাফ এবং চলন্ত ছবি ক্যামেরার আবিষ্কার করেছিলেন। জন লগেভিয়ার, তিনি স্কটিশ বিজ্ঞানী জন লগেভিয়ার বিশ্বের প্রথম যান্ত্রিক টেলিভিশন আবিষ্কার করেন। এগুলো কিন্তু দেখতে হবে, আমাদের বিভিন্ন আবিষ্কর্তা এখান থেকে আমরা ক্লাস করব। নেক্সট, এটা ভূগোল থেকে প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে? মানে যে বৃষ্টিপাত, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, এই সমস্ত জিনিস কিন্তু ট্রপোস্ফিয়ারে ঘটে। এর জন্য একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল। এখানে জলীয় বাষ্প ধূলিকণা না থাকায় কোনো মেঘ ঝড় বৃষ্টি হয় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়, এবং এই স্তর দিয়ে কিন্তু জেট বিমান চলাচল করে। ওজোন স্তরে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজোন স্তর, এবং এটি কিন্তু যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আছে সেটা কিন্তু শোষণ করে না। আর এটা যদি ওজোন ডে কবে, তাহলে ওজোন ডে হচ্ছে 16 সেপ্টেম্বর হচ্ছে ওজোন ডে। মেসোস্ফিয়ার, এটা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর, এবং এখানে কিন্তু উল্কাপিণ্ড এসে ছাই হয়ে যায় পুড়ে। আয়নোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার, এখানে এই স্তরে উপস্থিত আয়ন কণার কারণে পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গ কিন্তু এখানে প্রতিফলিত হয়। তো আমরা কিন্তু বিভিন্ন স্তরগুলো ভালো করে পড়বো যখন পড়বো। নেক্সট দেখো জালিকাট্টু, এটা কিন্তু স্ট্র্যাটেজিকের পার্ট। জালিকাট্টু উৎসব বা বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে প্রশ্ন এসছে, কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে অপশন নাম্বার ডি, তামিলনাড়ু। ওকে, দেখো আমরা যখন ফেস্টিভ্যাল পাবো তখন কিন্তু আমরা আরও ডিটেলসে পড়বো। জালিকাট্টু, এই যে জালিকাট্টু, এটা হলো তামিলনাড়ুর ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব, যেটা পোঙ্গাল, এবং এর একটা অন্যতম অংশ। মানে এই যে জালিকাট্টু, এটা একটা অংশ পোঙ্গাল উৎসবের। কাম্বালা, এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের ঐতিহাসিক একটি উৎসব, যা হলো কাম্বালা। ওনাম ও ভাল্লামকারি বোট রেস, দেখো কেরালার একটা প্রধান ফসল কাটার উৎসব হচ্ছে ওনাম, এবং এই উৎসবের প্রধান আকর্ষণ হলো ভাল্লামকালি বোট রেস, মানে একটা নৌকার প্রতিযোগিতা। ফসল কাটার বিভিন্ন উৎসব আরও কী কী আছে, যেমন আসামের হচ্ছে ভোগালী বিহু, পাঞ্জাবের লাহোরি, পশ্চিমবঙ্গের উত্তর ভারতের মকর সংক্রান্তি হলো এই সময়
উদযাপিত বিভিন্ন রাজ্যের প্রধান ফসল কাটার উৎসব, মানে পশ্চিমবঙ্গ আর উত্তর ভারতের। ওকে, নেক্সট প্রশ্ন এসেছিল, এটা হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন এসেছিল যে সেফোলজি কি? সেফোলজি কি? সেফোলজি হচ্ছে একটা নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। ওকে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন এসেছিল পলিটি থেকে, পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময় ব্যবধান অবশ্যই এর হওয়া উচিত নয়, ড্যাশ হওয়া উচিত না, মানে একটা অধিবেশন হলো তারপরে আরও কত সময়ের মধ্যে আর একটা অধিবেশন হতেই হবে, মানে দুটো অধিবেশনের মাঝখানে এর থেকে বেশি সময়ের গ্যাপ নেওয়া যাবে না। উত্তর হবে 6 মাস, মানে 6 মাসের মধ্যে কিন্তু দুটো অধিবেশন হওয়া দরকার, মানে এক বছরে অন্তত দুটো অধিবেশন কিন্তু মাস্ট, এটা মাথায় রাখতে হবে। দেখো সংবিধানের 85 নম্বর ধারা অনুযায়ী কিন্তু এটা বলা রয়েছে, ভারতের সংবিধানের 3টে অধিবেশন হয়। কী কী অধিবেশন? বাজেট অধিবেশন পার্লামেন্টের, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মেতে হয়, বর্ষাকালীন অধিবেশন যেটা হচ্ছে মনসুন সেশন, সেটা জুলাই সেপ্টেম্বর, এবং শীতকালীন অধিবেশন হচ্ছে উইন্টার সেশন, সেটা নভেম্বর ডিসেম্বর। আর কিন্তু মনে রাখবে কোনো রকমের কিন্তু সামার সেশন হয় না, মানে গ্রীষ্মকালীন সেশন কিন্তু হয় না, এটা কিন্তু পরীক্ষার সময় দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন এসেছিল ইতিহাস থেকে, যেটা মডার্ন হিস্ট্রি থেকে এসেছিল, নিচের কোন বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্কিত? বিভিন্ন বিদ্রোহ কবে হয়েছিল, প্রধান নেতা কে ছিল, এখান থেকে প্রশ্ন দেয়। এটার উত্তর হবে অপশন নম্বরে সাঁওতাল বিদ্রোহ। দেখো সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900 সালে, এটার নেতা ছিলেন হচ্ছে বিরসা মুন্ডা। তারপরে হচ্ছে কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ 1831 থেকে 32, এর নেতা ছিলেন বুদ্ধ ভগত। পাইক বিদ্রোহ, পাইক বিদ্রোহ 1817 সালে, এর যে প্রধান নেতা ছিলেন সে হচ্ছে বক্সি জগৎবন্ধু। আমরা যেহেতু এটার বিশ্লেষণ হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু পরে মানে যখন ক্লাস করাবো জিকের ক্লাস, তখন কিন্তু আরও ডিটেলসে করাবো। এটার সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। নেক্সট প্রশ্ন এসেছিল, প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়? এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার ডি, বায়ুমণ্ডলীয় চাপ। এই ডি বলছি, এক সেকেন্ড, ডি। এটা হচ্ছে বায়ুমণ্ডলীয়, একই তো আছে, বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধি, এটা বৃদ্ধি আছে, এটা হ্রাস হবে, এটা হ্রাস হবে এটা। ওকে, দেখো নেক্সট প্রশ্ন, ননস্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা হয়? এটা কিন্তু সায়েন্সেরই প্রশ্ন, সায়েন্স। এর উত্তর হবে অপশন নাম্বারে টেফলন। 1938 সালের জে প্লাঙ্কেট নামক একজন বিজ্ঞানী দুর্ঘটনাবশত এই টেফলন উপাদানটি আবিষ্কার করেছিলেন। পিভিসি, পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনিল ক্লোরাইড। এইটি মূলত পাইপ, বৈদ্যুতিক তারের আন্তঃক, মানে যেটা ইনসুলেশন করা হয় কোটিংটা, এবং রেইনকোট তৈরিতে ব্যবহার করা হয়। পলিস্টারাইন, পলিস্টারাইন এটা হচ্ছে এটি এক ধরনের সিনথেটিক পলিমার, যা মূলত থার্মোকল তৈরিতে, তারপরে কন্টেনার, সিডি এগুলোতে তৈরি করা হয়। তারপরে দেখো সেকেন্ড, ঠিক আছে, নেক্সট, কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? এটাও একটা স্ট্র্যাটেজিকে থেকে প্রশ্ন ছিল, স্ট্র্যাটেজিকে। তো স্ট্র্যাটেজিকে এটা হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, মানে ইন্টারন্যাশনাল যোগা ডে, এটা হচ্ছে 21শে জুন, রিসেন্টলি পালিত হলো। ঠিক আছে, 15 জানুয়ারি কি? 15 জানুয়ারি হচ্ছে সেনা দিবস, মানে আর্মি ডে, এবং 21শে মে হচ্ছে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস, মানে অ্যান্টি টেরোরিজম ডে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ প্রশ্ন, মানে একটাই প্রশ্ন এসেছিলো 2000, এই যে রিসেন্ট যে পরীক্ষাটা হলো 30শে নভেম্বর 2025-এ, মানে ডাব্লিউপি কনস্টেবল এই পরীক্ষা এসেছিলো। তো দেখলে তোমরা যে ভূগোল থেকে, মানে জিওগ্রাফি, একসাথে এই পেজটা নিয়ে নিই তাহলে সুবিধা হবে। আমি একটু তাড়াতাড়ি করে দিলাম কারণ অত সময় তোমাদের হাতেও আমি জানি নেই। জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন এসছে জিওগ্রাফি থেকে। আর জিওগ্রাফির মধ্যেও কি, জিওগ্রাফির মধ্যে হচ্ছে স্ট্যাটিক টাইপের প্রশ্ন, স্ট্যাটিক। আর মডার্ন হিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন এসেছিল সায়েন্সের স্ট্যাটিক টাইপের, আবিষ্কর্তা, আবিষ্কারক। তারপরে হচ্ছে বায়োলজির পার্টটা থেকে প্রশ্ন এসেছিল, বায়োলজির মূলত তোমাদের এনজাইম, ভিটামিন, রোগ, এখান থেকে কিন্তু পড়তে হবে। তো এইভাবে কিন্তু আমাদের পড়তে হবে, প্রশ্নগুলো আমরা দেখলাম। আর এই যে পরীক্ষাটা হচ্ছে এখানে কিন্তু প্রশ্ন বেশ স্ট্যান্ডার্ড হয়েছিল, সেক্ষেত্রে আমাদের একটু ভালো করে জিকেটা ভালো করে সাবধানে পড়তে হবে। তো আমরা এরপরে কিন্তু তোমাদের জিকে থেকে আমরা এমসিকিউর মাধ্যমে তোমাদের জিকেগুলো কভার করানোর চেষ্টা করবো। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলের পাশে থেকো। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমরা শুরু করব খুবই তাড়াতাড়ি জিকের ক্লাসগুলো, যাতে তোমাদের পরীক্ষার আগে আগে আমরা সমস্ত কিছু কভার করে দিতে পারি। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।